নিরপেক্ষ জরিপেই আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা স্পষ্ট, জয়ের বক্তব্যের সমর্থনে বললেন প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে লগি বৈঠার চেয়েও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি। বৃষ্টির মাঝেও আগাম টিকিট কিনতে কমলাপুরে ভিড়, রাজধানীর প্রবেশ পথে যানজট সহনীয় রাখার আশ্বাস যোগাযোগ মন্ত্রী। টানা বৃষ্টিতে নগর জুড়ে জলাবদ্ধতা, যানজটে নাকাল মানুষ, চট্টগ্রামে পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি রাকিবুল্লাহ হাসান। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার থাকছে পুরো খবর। নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট। দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন গোয়েন্দা সংস্থা নয়, বরং নিরপেক্ষ জরিপেই আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সজীব ওয়াজেদ জয়ের দেয়া বক্তব্যের সমর্থনে তিনি আরো বলেন, যারা অতীতে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে তারাই জয়ের বক্তব্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। ওহিদুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সহায়তার চেক দিতে এক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। সেখানে প্রধানমন্ত্রী জানান, সংসদ সদস্যদের জনপ্রিয়তা সহ সব বিষয়ে প্রতিনিয়তই জরিপ করা হয়। তেমনই এক জরিপে পাওয়া তথ্যের কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেনাবাহিনী ও প্রশাসনকে ব্যবহার করে যারা ক্ষমতায় এসেছিল তারাই জয়ের বক্তব্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ল এনফোর্সিং এজেন্সি, সামরিক বাহিনীর সদস্য সবাইকে ব্যবহার করা, এই রেকর্ড কাদের আছে? তারাই আজকে বলে ষড়যন্ত্র। চতুর্থ সার্ভে রিপোর্ট আমার কাছে আছে, এটা কিন্তু ইন্টেলিজেন্সের, এটা মনে রাখবেন। ইন্টেলিজেন্সের গুলি আছে সেটা আলাদা, এর বাইরেও আমরা বিভিন্ন ইস্যু থেকে আমরা সার্ভে করি যে আমার কোন এমপি কোথায় কি অবস্থা আছে, কোন সিটের কি অবস্থা আছে, কোথায় আমাদের কি সমস্যা আছে। এটা আমাদের দায়িত্ব, রাজনৈতিক দল হিসেবে এটা আমরা অনবরত এটা আমাদের করতে হয়। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম ও শাপলা চত্বরে অভিযান নিয়ে বিরোধী দল মিথ্যাচার করছে। তিনি বলেন, অন্য দেশের ঘটনার ছবিকে শাপলা চত্বরের ছবি বলে প্রচার করলেও নিহতদের নামের তালিকা দিতে পারেনি হেফাজত বা বিরোধী দল। যারাই অপপ্রচার আছে তারাই মসজিদে আগুন দিয়েছে, তারাই কোরআন শরীফ পুড়িয়েছে, এই অধর্মের কাজগুলি তারাই করেছে, আবার তারাই ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। সেখানেও সাংবাদিকদের কিন্তু একটা বিরাট দায়িত্ব যে আপনারা তাহলে কি চান, যে এই দেশে আবার সেই রাজাকারের গাড়িতে পতাকা উঠবে, যুদ্ধাপরাধীরা এই বিচারের হাত থেকে রেহাই পেয়ে এসে ক্ষমতায় বসে তারা দেশ চালাবে? শেখ হাসিনা আশঙ্কা করেন, বিএনপি, জামায়াত ও হেফাজত আগামীতে ক্ষমতা এলে সব নারীদের কর্মস্থল থেকে ঘরে ফিরে যেতে হবে। হাওয়া ভবনের মতো নতুন ভবন খুলে দুর্নীতি করা হবে বলে মন্তব্য করেন তিনি। ওই বিএনপি, জামায়াত আর হেফাজতি ক্ষমতায় আসে, এদেশে একটা গার্মেন্টস শ্রমিকও চাকরি করতে পারবে না, তাদেরকে ঘরে ফিরে যেতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এবং বিরোধী দলের নেত্রী বলছেন যে উনি নাকি ভিন্ন পরীক্ষায় রাষ্ট্র পরিচালনা করবেন। তার অর্থ হচ্ছে যে আগে হাওয়া ভবন খুলে দুর্নীতি করতেন, এখন নতুন পদ্ধতিতে নতুন ভাবে দুর্নীতির নতুন পথ উনি খুঁজে বের করবেন। পরে প্রধানমন্ত্রী অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত 92 জন সাংবাদিকের প্রত্যেককে 50,000 টাকা করে চেক দেন। এরপরে আসবেন ইনকিলাব পত্রিকার সাংবাদিক ওহিদুল ইসলাম, 71, ঢাকা। অন্যদিকে আবারও ক্ষমতায় আসা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে প্রধানমন্ত্রীর চক্রান্তেরই প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে প্রয়োজনে লগি বৈঠার চেয়ে কঠিন পদক্ষেপ নিতে তারা দল পিছপা হবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর বিএনপির এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষমতায় থেকে নির্বাচনের প্রচারের সুযোগ রেখে নির্বাচনী আইন সংশোধন করা হলে বিএনপি তা মেনে নেবে না। তিনি বলেন, নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা যে নতুন আরপিও বলছে এটাকে, তাই না, বিধিবিধান প্রণয়ন করতে যাচ্ছেন। কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই তারা বিভিন্ন রকম বিধান তারা প্রণয়ন করতে যাচ্ছেন। এটা আমরা কখনোই মেনে নেব না।
এবং এই নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলে দিতে চাই যে আপনারা নিরপেক্ষ থেকে যদি কাজ করতে পারেন তাহলে আমরা বিবেচনা করব, কিন্তু নিরপেক্ষতা থেকে দূরে গেলে আপনাদেরকে ওই আসনে আর থাকতে দেওয়া হবে না। তার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই কথার মধ্যে দিয়ে তার মার যে দূরদর্শনটি তারা যে একটা চক্রান্ত করছেন এই কথা তিনি প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ থলির বিড়াল বেরিয়ে গেছে। এই ঢাকা শহরে আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করে শুধু তারা ক্ষান্ত হয় নাই, সেই মৃত মানুষগুলির উপরে লাফালাফি করে নাচানাচি করেছে। আজকে প্রয়োজনে তার চেয়ে কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে। মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্তদের ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশনের বাদ দেওয়ার সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী বলে অভিযোগ করেছে জামাত ইসলামী। ইসির আগ বাড়িয়ে নেওয়া এই সিদ্ধান্ত নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলবে বলেও দাবি জামাতের। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, কাউকে নির্বাচনের বাইরে রাখা কমিশনের লক্ষ্য নয়। নাজরিন মুনির রিপোর্ট। বুধবার 24 জুলাই নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জামাতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিনের নেতৃত্বে 4 সদস্যের এক প্রতিনিধি দল রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে ইসির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তাদের মতে এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী। বিতর্কিত আইসিটি কর্তৃক যে বিতর্কিত রায় দেওয়া হয়েছে তার আলোকে ও সমস্ত ব্যক্তিদেরকে ভোটার না করার যে উদ্যোগ, এই উদ্যোগ সংবিধানের 122 ধারার সম্পূর্ণ পরিপন্থী এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী। ইলেকশন কমিশনের এ ধরনের উদ্যোগ আগ বাড়িয়ে নেওয়াটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের ইন্টারেস্ট নিলে এটা প্রমাণ হবে যে আপনারা কোনো একটা কোয়ার্টারের ইঙ্গিতে কাজ করার চেষ্টা করছেন এবং জামাত ইসলামী যাতে নির্বাচনে আসতে না পারে সেরকম একটা পরিবেশ আপনারা তৈরি করছেন। জামাতের এই অভিযোগের জবাবে সিএসসি জানালেন, আইন মেনে সকল দলের জন্য সমান সুযোগ রাখতেই নির্বাচন কমিশন কাজ করছে। আপিলের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো ইন্ডিভিজুয়ালের সাথে কোনো সম্পর্ক নাই, কেউ সাজা পাক বা না পাক এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা আইনের প্রভিশন। আপনি যেটা বললেন দালাল আইনের বিষয়টা অলরেডি কনস্টিটিউশনে আছে এবং আমরা আরপিও ফাইনালাইজ করে ফেলছি। আমাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়ার কথা আমাদের পক্ষ থেকে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি, সেজন্যই আমরা এটা অ্যাড্রেস করেছি। আমরা চাই যে সকল দলেরই অংশগ্রহণে একটা সুষ্ঠু ভালো নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। কাউকে আমরা বাদ দেওয়ার জন্য কোনো কিছু করছি না। প্রতিনিধিরা আরো জানান, প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে। ইসির এমন সিদ্ধান্তে বোঝা যায় আগামী নির্বাচন হবে আওয়ামী সরকারের অধীনে। এই নির্বাচন থেকে জামাতকে দূরে রাখতেই ইসি কাজ করছে বলে অভিযোগ তাদের। তবে সিএসি জানালেন, এইসব বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। যে এই বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, এটা দেখাশোনা করে ভালো করে দেখে নিয়ে আমরা চাই যে সব পার্টির জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকুক, কারোর জন্য কোনো অসমতল কিছু করার উদ্দেশ্য আমাদের নাই। প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, ইসির আইন সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলে তা পাশের জন্য জাতীয় সংসদে তোলা হবে। তবে জামাত প্রতিনিধিদের সাথে বসার আগে বিএনপি নেতা মঈন খান দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। নাজিম মুন্নি, 71, ঢাকা। হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনকে সরকারি হাসপাতালে বিনা খরচে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আতাউর কাউসারের প্রতিবেদন। গত 6 এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশ কভার করতে গিয়ে হেফাজত কর্মীদের হামলার শিকার হন একুশে টেলিভিশনের রিপোর্টার নাদিয়া শারমিন। হেফাজত কর্মীদের মারধরে তার পা ভেঙে যায়, মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। নাদিয়ার চিকিৎসায় তার প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা না দিলেও 1 লাখ টাকা অনুদান দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে টাকা দরকার আরও, যা বহন করে চলেছে নাদিয়ার পরিবার। হাঁটার একটু উপযোগী অবস্থায় এসে পা ভাঁজ করতে পারছি না, যদিও এটা এখন পর্যন্ত বিএসএমএমইউতে খরচ চিকিৎসা করা হচ্ছে, প্রায় 1.2 লাখ মতো খরচ হচ্ছে। এটা পার্সোনাল এখনো পর্যন্ত প্রায় 2 থেকে বের।
নাদিয়ার পাশে কেউ নেই। সম্প্রতি সংবাদপত্রে এমন খবর প্রচারের পর তার চিকিৎসা ও মামলা নিয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। প্রাথমিক শুনানি শেষে নাদিয়াকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছে আদালত। যে অনতিবিলম্বে তাকে সরকারি যে কোনো হাসপাতালের কেবিনে ভর্তি করে সরকারের খরচে তাকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন। একই সাথে সুষ্ঠু তদন্তের স্বার্থে নাদিয়ার উপর হামলার মামলাটি 7 দিনের মধ্যে গোয়েন্দা বিভাগে পাঠাতেও নির্দেশ দেয় হাইকোর্ট। নাদিয়া শারমিনের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, এবং কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন 7 দিনের মধ্যে এই মামলাটা ডিবিকে তদন্ত করার জন্য। আদালতের এসব নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। আতাউর কাউসার, 71, ঢাকা। ঈদে ঘরে ফেরার খবর। বৃষ্টি উপেক্ষা করে ঈদের আগাম টিকিট কিনতে কমলাপুরে ভিড় করেছেন হাজারো ঘরমুখো মানুষ। রোববার তৃতীয় দিনে দেওয়া হয় বিভিন্ন রুটের 6 আগস্টের আন্তনগর ট্রেনের টিকিট। বিস্তারিত জানাচ্ছেন মনির মিল্লাত। রাতের টানা বৃষ্টিতে পানি জমে যায় কমলাপুর স্টেশনের বিভিন্ন অংশে। এতে সমস্যায় পড়েন টিকিটের জন্য লাইনে থাকা যাত্রীরা। পানির যে অবস্থা দেখছেন, এখানে এই অবস্থা কখনো দেখি নাই। এই পর্যন্ত রেলের কোনো কর্তৃপক্ষ দেখতে আসে না এখানে। আমরা যে পেপার নিয়ে বসেছিলাম, তো সারা রাত দাঁড়ায় থাকতে হয়েছে বাইরে, এখানে দাঁড়ানোর কোনো ছিল না। রাতে এখানে যে অবস্থা, বৃষ্টির পানিতে এটা একদম ওভারফ্লো হয়ে গেছে। এখানে আমরা যে কি অবস্থার মধ্যে ছিলাম একটা সেটা বর্ণনাতীত। সকাল 9টায় শুরু হয় টিকিট বিক্রি। দীর্ঘ সময় লাইনে থাকার পর শুরুতেই যারা টিকিট পেয়েছেন তারা জানান তাদের সন্তুষ্টির কথা। সকাল 6টার সময় আসা হয়েছে, মাত্র টিকিট পাওয়া যায়। এখন তো ভালো লাগতেছে যে ঈদে বাড়ি যেতে পারবো, মানে একটা আনন্দ লাগতেছে আর কি। পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের ছিল নানা অভিযোগ। অনেকেই অভিযোগ তোলেন টিকিট দেওয়ার ক্ষেত্রে বাড়তি সময় নেওয়া হচ্ছে। এখানে সকাল থেকে দাঁড়ানো রয়েছে, প্রায় 3 ঘন্টা ধরে এখানে দাঁড়ানো আছে, সিরিয়াল যেভাবে আছে এভাবে। টিকিট দিচ্ছে না, কি করতেছে আমরা বলতে পারি না সেটা। আমরাও তো কম্পিউটারে কিছু কাজ করি, কারণ এটা তো সব অটোমেটিক সফটওয়্যার করা আছে। শুধু কোথায় যাবে আর ট্রেনের নামটা কি, এইটুকু। এটা তো সময়ের কোনো ব্যাপার না। যাত্রীদের অভিযোগ অস্বীকার করেন কমলাপুরের স্টেশন ম্যানেজার খায়রুল বশির। জানান যত দ্রুত সম্ভব সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করছেন তারা। একটা মানুষ সারা রাত কিন্তু সে জায়গায় লাইন দিয়ে আসছে, তখন সে ফেস করে, তখন যদি কনফিউজিং করতে না পাওয়া যাচ্ছে তাকে অপশন দেওয়া হয়। অপশনে করতে সময় লাগে, তারপরে চয়েস করার পর তাকে টিকিট দেওয়া হয়। এই প্রক্রিয়াটা একজন মানুষ সারা রাত কষ্ট করবে, এটা বলে নাই বলে সহায় রাতে হয় না। সোমবার সকাল থেকে বিক্রি হবে বিভিন্ন রুটের 7 আগস্টের আন্তনগর ট্রেনের টিকিট। 8 তারিখের টিকিট দেওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হবে আগাম টিকিট বিক্রি। মনির মিল্লাত, 71, ঢাকা। ঈদের আগে রাজধানীর প্রবেশ পথের যানজট সহনীয় পর্যায়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদ এলে ছিনতাই বাড়ে বলে সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিচ্ছে। রোববার বাবুবাজার সেতু থেকে ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত যানজট পরিস্থিতি এবং রাস্তার সংস্কার কাজ দেখতে এসে এসব কথা বলেন তিনি। মুজাহিদুল হক রুমেনের রিপোর্টে বিস্তারিত। ভাঙা রাস্তা আর যানজটের কারণে ঈদ আসলেই রাজধানীর প্রবেশ মুখগুলোতে তৈরি হয় লম্বা যানজট। বৃষ্টি হলেই খানাখন্দে জমে যায় পানি। এর উপরে ঈদের আগে যোগ হয় পথে পথে চাঁদাবাজি আর ছিনতাইয়ের শঙ্কা। ছিনতাইয়ের তালিকায় রয়েছে টাকা পয়সা থেকে শুরু করে গাড়ি পর্যন্ত। দুজন চুরিবার করলো, আমার পকেটে যা ছিল সব লইয়া গেছি গিয়ে। পরে আমি খালি হাতে গেছি গিয়ে। টাকা লইয়া আবার কালে ধরে, মোবাইল ধরে, নালে টাকা ধরে, যা আছে দিয়া যায়। ড্রাইভারে ফালাই দিয়া গাড়ি নিয়ে যায়, টাকা পয়সা তো নিয়ে যায়। এটা সন্ধ্যার লগে বেশি, কিন্তু দিনে তো আর মানে সবসময় আওয়াজ যাওয়া তার দিনে তো রেডি হয় না। তবে যানজট নিয়ে আসার কথাই শোনালেন যোগাযোগ মন্ত্রী। বললেন, এবারের ঈদে যানজট থাকবে সহনীয় পর্যায়ে। অপরিকল্পিত নগরায়নই জলাবদ্ধতার মূল কারণ। আমি দখলে ঢাকা সিটি এখন সর্বশান্ত। এখানে কেউ 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে রাজি নয়।